তিতাস আর মেঘনার মোহনায় গড়ে উঠেছে একটি জনপদ। এই জনপদের নাম ব্রাহ্মণবাড়িয়া। নদী পরিবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার ছায়া ঢাকা, পাখি ডাকা, সবুজের সমারোহে ভরপুর মোড়াইল গ্রামটি। এই গ্রামের মোল্লাবাড়িতে 1936 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেন মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কবি নাম আল মাহমুদ। আল মাহমুদ ছোটবেলায় ছিলেন দুরন্ত চঞ্চল ডানপিটে, কিন্তু তিনি ছিলেন প্রকৃতিপ্রেমিক। সেই শৈশবে দুরন্তপনায় স্কুল পালিয়ে ঘুরে বেড়াতেন তিতাসের বাঁকে বাঁকে। সপ্তম শ্রেণী পড়ার সময় কলকাতার সত্যযুগ পত্রিকায় প্রকাশিত হয় আল মাহমুদের তিতাস চরের ছেলে নামে একটি কিশোর গল্প। এই গল্পের মধ্য দিয়ে আল মাহমুদের সাহিত্যের হাতেখড়ি হয়। আল মাহমুদ 1952 সালে নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। এই সময় শুরু হয় ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের ঢেউ ব্রাহ্মণবাড়িয়ার মফস্বল শহরেও এসে দোলা দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হয় ভাষা সংগ্রাম কমিটি। ভাষা সংগ্রাম কমিটির একটি লিফলেটে আল মাহমুদের লেখা 4 লাইনের একটি কবিতা ছাপা হয়। আল মাহমুদ ঢাকায় এসে ইত্তেফাকের কচিকাঁচার আসরের পরিচালক ছড়াকার রোকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে দেখা করেন। দাদাভাইয়ের সহযোগিতায় আল মাহমুদ যোগদান করেন দৈনিক মিল্লাতে সম্পাদনা সহকারী হিসেবে। এরপর তিনি দৈনিক ইত্তেফাকে যোগদান করেন সম্পাদনা সহকারী হিসেবে। আল মাহমুদের নিঃশঙ্ক নির্ভীক সাংবাদিকতা এদেশের মানুষের মনে আশার সঞ্চার করে। আল মাহমুদ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। শৈশবে লেখালেখি শুরু করেছিলেন। তার সুনাম যশ, কবি খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। 1955 সালে কবি বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায় আল মাহমুদের কবিতা ছাপা হলে সাহিত্য মহলে তার নাম ছড়িয়ে পড়ে। এরপর তার লেখা কবিতা কলকাতা থেকে প্রকাশিত চতুরঙ্গ, চতুষ্কোণ, সাহিত্য, কীর্তিবাস ছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় আল মাহমুদের কবিতা প্রকাশিত হতে থাকে। কবি আল মাহমুদের কবিতার মূল প্রতিপাদ্য হয়ে ওঠে আবহমান বাংলাদেশের নদী, গ্রামীণ জীবন, নরনারীর চিরন্তন প্রেম বিরহের উপাখ্যান। আধুনিক বাংলা কবিতায় তিনি আঞ্চলিক শব্দের গাঁথুনিতে লোকজ জীবনের চিত্রকল্প বিন্যাসে গড়ে তোলেন নতুন দিগন্ত। আমার মায়ের সোনারে নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাসে নদী, হরিণ বেড়ের বাঁকে। সাদা পালকে বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক। সবুজ বনের হরিৎ দিয়ে করের ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই? আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি, বনের সাধারণ। সবুজ তুলে ফুল পেন্দেছি, ননক করি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো, হাত পাতো। বলে পাহাড়ে দেখায় তাহার আহার করা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আল মাহমুদের কবিতা সম্ভার নিয়ে 1963 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর। কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর দেশ বিদেশে সাহিত্য মহলে আলোড়ন সৃষ্টি করে। এরপর 1966 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কালের কলস। এই দুটি কাব্যগ্রন্থের ভাষা, ছন্দ, উপমা, উৎপেক্ষা, অনুপ্রাস আল মাহমুদকে বাংলা সাহিত্যে একজন মৌলিক কবি হিসেবে পরিচয় করিয়ে দেয়। কবি আল মাহমুদ
আসলে বাংলাদেশের গ্রামকে তিনি কবিতায় চিহ্নিত করেছেন। গ্রামের সবুজ, ফুলের গন্ধ, পাখির গান, বৃষ্টির শব্দ, ফসলের মাঠ, জোছনা, নক্ষত্রের রূপালী মুখ এবং দিগন্ত বিসারী আকাশ, এই সব কিছুকে তিনি কবিতার মধ্যে ভাষা দিয়েছেন। আল মাহমুদের বিশেষত্ব এখানেই যে তিনি বাংলাদেশের মাটি ও মানুষের বিশ্বাস এবং ভালোবাসা এই দুটোকে ধারণ করেছেন। বিশেষ করে বাঙালি মুসলিম চাষি পরিবারের মুখের ভাষাকে তিনি কবিতায় আধুনিক করে তুলেছেন। তিনি গ্রামকে শহরে এনেছেন, শহরকে গ্রামে নিয়ে গেছেন। গ্রাম এবং শহরকে তিনি মিশিয়ে এমন একটি বাংলাদেশকে তিনি কবিতায় রূপায়িত করেছেন যেটি সত্যি একটি অনন্য বাংলাদেশ হয়েছে। তিনি ছড়ায়, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে, নিবন্ধে, এমনকি কলামে, তার স্মৃতিকথায় সব কিছুতেই তিনি বাংলাদেশকে বুকের ভেতরে জড়িয়ে রেখেছিলেন। তিনি তার সোনালী কাবিন বা তারও আগের কালের কলস, এই সব কবিতা গ্রন্থের মধ্যে তিনি অসাধারণভাবে একটি আবহমান চিরকালের বাংলাদেশকে রূপায়িত করেছেন। তিনি যে চিত্রকল্প হাজির করেছেন, তিনি যে উপমা ব্যবহার করেছেন, সবগুলোই তার নিজস্বতা পেয়েছে। আল মাহমুদকে যদি আমরা বিবেচনা করতে হয়, সামগ্রিক আল মাহমুদ নিয়েই বিবেচনা করতে হবে। তিনি আমাদের বাংলা সাহিত্যের চিরকালীন কবি এবং তিনি বাংলাদেশের মাটি ও মানুষের কবি। তিনি লিখেছেন ছোট গল্প পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, নদীর সতীন, গন্ধবণিক। আল মাহমুদ কবিতার পাশাপাশি কথা সাহিত্যেও রেখেছেন অনন্য স্বাক্ষর। উপমহাদেশ, কাবিলের বোন, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, কবি ও কোলাহল, এসব উপন্যাসের কথা ও কাহিনী হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের চালচিত্র। আল মাহমুদের সাহিত্যিক ব্যক্তিত্বের একটা দিক এখনও আমরা একটু কম আলোচনা করেছি, সেটা হলো তার মধ্যে কিন্তু একটা সভ্য সাচিত্যের ব্যাপার ছিল। আর গল্পকার হিসেবেও তার একটা সুনাম ছড়িয়েছিল, কারণ তিনি গল্প লেখা শুরু করেছিলেন 1970-এর দশকের মাঝামাঝি থেকে, তার বই প্রকাশ শুরু হয়েছিল। কিন্তু তিনি পরে প্রচুর উপন্যাস লিখেছেন, এটা একটা ব্যাপার। আর একটা হলো যে তিনি যাকে আমরা নন ফিকশনাল প্রোজ, যাকে প্রবন্ধ বলতে পারি, কিংবা অপরাপর গদ্য রচনা, যেমন আত্মজীবনী, যেমন সমালোচনা, যেমন প্রবন্ধ, এগুলো লিখেছেন প্রচুর। আত্মজৈবনিক রচনাগুলো লিখেছেন। তার মধ্যে তো যেভাবে বেড়ে উঠি, এটা বেরিয়েছিল মিড 80s-এ, সম্ভবত 1986 সালে। তো এটা খুব জনপ্রিয় হয়েছে। কিন্তু এরপরও তিনি আত্মজীবনীমূলক রচনা লিখেছেন একাধিক, আর সমালোচনামূলক কিংবা সাহিত্য বিষয়ক প্রাবন্ধিক গদ্য। এই গদ্য সম্পর্কে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে এগুলো তাকে একজন খুবই স্বতন্ত্র ব্যক্তিত্ব চিহ্নিত গদ্যকার হিসেবে আসলে প্রতিষ্ঠা করে। তার উপন্যাস প্রসঙ্গে যদি বলি যে তিনি বেশ কিছু নভেলা লিখেছেন, লম্বা দীর্ঘ উপন্যাস লিখেছেন, উপমহাদেশ কিংবা কাবিলের বোনের মতো। তার সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ দিক যৌনতা কিংবা নারী পুরুষ সম্পর্কের ব্যাপার, এই ব্যাপারগুলো কিংবা মনস্তাত্ত্বিক ব্যাপার, যেগুলো একমাত্র একজন কবির পক্ষে খুব গভীরভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, আবিষ্কার করা, তুলে আনা এবং ভাষায় সেটার প্রকাশ, এটা সম্ভব। এটা বেশ কয়েকটি নভেলায় তিনি করেছেন। আল মাহমুদ যথেষ্ট কীর্তিত হয়েছেন, নন্দিত এবং বন্দিত হয়েছেন। তার যে কবিতার দীর্ঘদিনের চর্চার যে কয়েকটা পরস্পর সম্পর্কিত কিন্তু খুবই আলাদা মাত্রা বা পর্ব, সেই দিকটা এইভাবে আলাপ করলেই হয়তো আল মাহমুদ আগামী দিনগুলোতে আরও পরিপূর্ণভাবে, আরও বর্ণাঢ্য এবং সমৃদ্ধভাবে আমাদের সামনে উপস্থিত হবেন। প্রবন্ধ সাহিত্যে আল মাহমুদ রেখেছেন স্বর্ণোজ্জ্বল ভূমিকা। কবির আত্মবিশ্বাস, কবির সৃজন বেদনা, আল মাহমুদের প্রবন্ধ সমগ্র পাঠক মহলে সমাদৃত হয়েছে। কবি আল মাহমুদ মহাকালের এক পথচারী, এক নিসর্গের কবি। তিনি ঘুরে ফিরেছেন পথে প্রান্তরে,
চেনা অচেনা পথের বাঁকে বাঁকে খুঁজেছেন পথের দিশা। কবি আল মাহমুদ কবিতায়, গল্পে, উপন্যাসে, আত্মজীবনীমূলক সাহিত্যে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। তার সৃজনী সাহিত্যের জন্য পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। আল মাহমুদ সাহিত্য জগতে ছিলেন নিবেদিত প্রাণ, তেমনিভাবে সংসার জীবনেও ছিলেন দায়িত্বশীল। 1957 সালে সৈয়দা নাদিরা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করেন সংসার জীবন। পরিবার পরিজনের সাথে ছিল তার মমত্ববোধ। সন্তান হিসাবে আমার বাবা মা আমাদেরকে খুবই আদর করতেন। আমাদেরকে কখনো আমার বাবা বকাঝকা করতে আমরা দেখিনি। আজকে আমার বাবা নেই, কিন্তু আমার বাবার সেই স্মৃতি, কলম দিয়ে কবিতা লেখা এখনও আমাদের স্মৃতিতে ভাসে। আমার বাবা কবি ছিলেন বলে যে উনি সন্তানদের প্রতি অমনোযোগী ছিলেন তাই নয়, উনি আমাদের প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন। আমার মনে আছে আমাদের ঈদ সংখ্যা আমার বাবার যে লেখাটা ছাপানো হতো সেটার একটা অনারিয়াম যখন পেতেন তখন খামে করে আমার মার কাছে সেই সম্মানীটা আমার বাবা পৌঁছিয়ে দিতেন। মানে আমার বাবা কি সুন্দর হাতে ইয়া করে মুঠো করে, আমরা জিজ্ঞেস করতাম আব্বা কি আব্বা কি, তখন বলতো না না তোর মাকে ডাক। আমার বড় ভাইয়ের নাম শরীফ, আমার বড় ভাইয়ের নামে ডাকতো, এই শরীফের মা এদিকে আসো। আমার বাবা প্রায় সরকারি সফর হোক বা বেসরকারি সফর হোক বিদেশে যেতেন, বিদেশ ভ্রমণ। আমার আব্বার শখও ছিল বিদেশ ভ্রমণ করা। তো যখন ফিরে আসতেন তখন আমরা ওই আমাদের জন্য কিছু একটা নিয়ে আসতেন। তা আমরা খুব বসে থাকতাম যে কি আমার জন্য কি এনেছে। তো দেখি যে আপার জন্য এনেছে, আপাকে দিচ্ছে, ভাবিদেরকে দিচ্ছে, কিন্তু আমার পালাটা এখনো আসতেছে না। মানে আব্বা কিন্তু আবার মজাও করতেন। আব্বা বলতেছেন আরে তরটা বোধে পুত্রে, তরটা বোধে এবার আনতে ভুলে গেছি। আসলে কিন্তু আনছে। পরে কি করতো, হয় একটা জুতো আনছে, অথবা একটা কলম আনছে, অথবা একটা চাবি রিং আনছে। ওটা পেয়ে আমরা খুব খুশি হয়ে যেতাম। আব্বা যখন হাসপাতালে ভর্তি হলেন তখন আমি এবং আমার ছোট ভাই দুইজনই আব্বার সাথে রাত যাপন করেছি। আমার বাবা কাউকে কখনো কষ্ট দেননি। উনি নিজের কাজটা নিজেই, উনি যেমন তার শেষ জীবনেও উনি নিজেই নিজেরটা করতে চাইতেন আর কি। তো এটা আমাদের আসলে অনেক বড় পাওয়া। আমার বাবার জন্য আমরা গর্বিত। আমার বাবাকে আপনারা দোয়া করবেন যেন উনি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় আসীন করেন। ছোটবেলায় আমার বাবার কবিতাগুলো আমাদের পাঠ্য বই আমরা পেয়েছি। তখন ক্লাসে যেমন টিচার বা ফ্রেন্ডরা বলতো, ভাল লাগতো, তখন বলতো এটা আমার বাবার লেখা। আমরা তো তখন খুব মানে গর্ববোধ করতাম যে এটা আমার বাবার লেখা, আমার টিচার আমাকে পড়াচ্ছে, আমরা এটা মুখস্থ করছি। বাবার বড় মেয়ে হিসাবে আমার বাবার সাথে আমার সম্পর্কটা একটু বেশি অন্যরকম ছিল। যেমন ওনার প্রতিটা কাজেই আমার সহযোগিতা লাগতো। আমি যখন একটু বুঝতে শিখলাম তখন দেখতাম যে আব্বা লিখতেন, প্রচুর লেখালেখি করতেন, অনেক সাংবাদিক আসতেন, অনেক লেখকরা আসতেন। তখন তো আমি ছোট ছিলাম, আমি সবসময় এই ঘুরঘুর করতাম। আব্বা এটা লাগলে আমাকে ডাকতেন, ওটার জন্য আমাকে ডাকতেন। তারপরে ওনার সমস্ত যত প্রোগ্রাম থাকতো সব কিছু আমি লিখে রাখতাম, বা আগের দিন আব্বাকে বলে দিতাম যে আব্বা এই প্রোগ্রামগুলো কিন্তু আপনার কালকে আছে। তারপরে ওনার জামা কাপড়ের ব্যাপারে উনি খুবই শৌখিন ছিলেন। উনি সবসময় একদম আয়রন করা জামা কাপড় পরতেন, সেগুলো আমি সিলেক্ট করে দিতাম। যখন আমার বাবার কোনো লেখা বের হতেন কোনো পত্রিকায়, তাহলে সকালবেলায় আমার কাজ ছিল সবগুলো পত্রিকায় বের করে প্রত্যেকটা হেডলাইন পড়ে শোনাইতে হতো। আর বলতো মায়ও আমার লেখা আজকে ওই পত্রিকায় বের হয়েছে, এটা বের করো তো, সাহিত্য পাতাটা বের করলে বলতো তো ওইখানে দেখো তো এই লেখাটা আজকে বের হয়েছে কি না। তখন লেখাটা বের করে দিতাম, তারপর বলতো শোনাও, পড়ো। তখন পড়ে মাঝে মাঝে আব্বার শব্দগুলো এত মানে হার্ড ছিল যে
হয়তো শব্দটা আমি ভালো করে উচ্চারণ করতে পারতাম না, কিন্তু আমার বাবা শব্দের ব্যাপারে খুবই কঠিন ছিলেন। উনি একদম ভেঙে ভেঙে আমাদেরকে উচ্চারণটা শিখাতেন। তো আব্বার যদি কোনো লেখা বা কোনো বই বের হতো, হ্যাঁ, তখন আব্বা দেখতাম হাতে করে বইগুলো নিয়ে আসছে, এনে বলতেছে আম্মাকে যে আজকে বই, এটা নতুন বই বের হয়েছে, আমরা দেখতাম। বাবা হিসাবে, শ্বশুর হিসাবে আমি অনেক গর্ববোধ করি। ওনার মতন এত ভালো একজন ব্যক্তি আমার শ্বশুর। আসলে কখনো আমি ওনাকে শ্বশুর হিসাবে ওইভাবেই করতাম না, আমি সবসময় নিজের বাবার মতনই দেখতাম। আমি বাবার সাথে বই মেলায় গিয়েছি, বাবার অনেক বড় বড় কয়েকটা প্রোগ্রামও আমি বাবার সাথে গিয়েছি। বাবা প্রোগ্রামে থাকছেন, কিন্তু খেয়াল রাখতাম যে আমরা যারা ওনার সাথে ছিলাম বা ওনার সাথে গিয়েছি সবার দিকটা আলাদাভাবে একটা নজর রাখতো, এবং তার পরিচিত যারা আছে তাদেরকে পরিচয় করে দিত, আমার বৌমা, আমার মেয়ে, ওরা আসছে, তোমরা ওদের দিকে একটু খেয়াল রেখো। ফেব্রুয়ারি 14 তারিখে রাত্রেবেলা বাবা আইসিইউতে, পরে আমি সাথে সাথে গেলাম, যাওয়ার পরে আইসিইউতে ঢুকলাম। ঢোকার পরে সবাই বলতেছিল বাবা নাকি কথা বলছে না। পরে আমি যখন ঢুকার পরে আমি যে বাবা বলে ডাকার পরে বাবা চোখ তুলে তাকায় আমাকে বলে, মায়ো তুমি আসছো? তখন দুইটা কথাই শেষ কথা বাবার ছিল, আমার বড় মেয়ের নামটা বলছিল আর আমার হাজব্যান্ডের নাম আরিফ বলছিল। আরিফ প্রথমা কোথায়? আমি কি বাবা আরিফকে কি আপনার কাছে পাঠাবো? বলে যে আরিফ বলে আর কিছু আমাকে বলে নাই। এটাই বাবার সাথে আমার শেষ কথা ছিল। এবং বাবার সাথে আসলে এমন একটা সম্পর্ক ছিল, বাবা ঘুমের থেকে উঠতেন, ওঠার পরে বাবা প্রথম চা খেতে চাইতেন, আমি সুন্দর করে চাটা যখন নিয়ে যেতাম তখন আমাকে বলতো, মায়ো তুমি পত্রিকাটা নিয়ে আসো। যতগুলো পেপার আমাদের বাসায় আসতো আমি নিয়ে যাইতাম, আমি মূল কথাগুলো, মূল এগুলো বাবাকে পড়ে পড়ে শোনাইতাম। শোনানোর পরে বলছে আচ্ছা ঠিক আছে। আল মাহমুদ ছিলেন একজন ভাবুক, একজন ত্রিকালদর্শী কবি। ভাবতেন অনন্তকালের কথা। তার কবিতায় ফুটে উঠেছে মৃত্যু ভাবনা। কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাগিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব, এ আমার ঈদ। ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয় আহার মৈথুন, নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি, কিংবা কিছু নয়। অশ্রু ভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন। কার হাত ভাঙে চুরি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয় স্মৃতির মেঘনা ভরে শেষ ডাক ডাকছে ডাহুক। অদৃশ্য আত্মীয় তরি কোন ঘাটে? ভিড়ল কোথায়? কেন দোলে হৃৎপিণ্ড? আমার কি ভয়ের অসুখ, নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়? আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার, যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার। কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। কালের করাল গ্রাসে 2019 সালের 15 ফেব্রুয়ারি এ মায়াবী সুন্দর পৃথিবী থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তিতাস নদীর ছেলে বেড়ে উঠেছিলেন তিতাসের পলি মাটিতে। সকল কর্মের অবসান ঘটিয়ে সেই তিতাস নদীর পাড়ে মোড়াইল গ্রামের নরম মাটিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলা সাহিত্যের প্রকৃতি ও প্রেমের কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নিলেও তার অনন্য সাহিত্যের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।